দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম আসছে অর্থ বছরের সম্ভাব্য বাজেট ও এর বাস্তবায়ন নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরছি। আচ্ছা স্যার, যে কথাটি বলছিলেন যে রাজস্ব আদায় বা খরচের যেই পরিকল্পনা সে অনুযায়ী আয়ের যে সামঞ্জস্য, তো সেখানে আমরা দেখছি যে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো এনবিআর এর লক্ষ্যমাত্রা ছিল চলতি অর্থ বছরে, যেখান থেকে বেশ একটা বড় অঙ্কের ঘাটতির দিকেই যাচ্ছি আমরা। তো এর মধ্যে আবার যেই বাজেটটি আসছে সেখানে 1,76,370 কোটি টাকার মতো থাকছে আর কি লক্ষ্য এনবিআর এর জন্য। তো এই রাজস্ব আদায় বা এই জায়গাটা আসলে কোন কোন জিনিসগুলোতে এখনো সংশোধন বা জোর দেওয়ার দরকার আছে বলে মনে করেন? এনবিআর এর অনেক ধরনের অর্জনের উপায় আছে তাদের রাজস্ব অর্জনের, কিন্তু সেগুলো ঠিক মতো হয়তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মধ্যে কিছু সংস্কার কার্যক্রম আছে, যেমন প্রধানত আমি বলবো যে মূল্য সংযোজন কর আইন হয়েছে, এটাকে বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের সময় প্রশাসনিক কাঠামো পুরো ঢেলে সাজাতে হবে, তাহলে কিন্তু প্রচুর রেভিনিউ আসবে। আমরা একটা করে দেখেছি তুলনামূলক করে যে বাংলাদেশের ভ্যাটের এফিসিয়েন্সি হচ্ছে সবচাইতে কম, 0.25, যেখানে থাইল্যান্ড এটা হচ্ছে 1.1। অর্থাৎ আমরা চার ভাগের এক ভাগ আমাদের এফিসিয়েন্সি। চায়নার চাইতে আমাদের এফিসিয়েন্সি অর্ধেকেরও কম, ভারতের চাইতেও আমাদের এফিসিয়েন্সি কম। তো এই জিনিসগুলোকে, আমাদের ট্যাক্সের এফিসিয়েন্সি যদি আমরা না বাড়াতে পারি, তাহলে তো কর হার বাড়িয়ে তো আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এটা একটা দিক নজর দিতে হবে। সংস্কার কার্যক্রম ভ্যাটে করতে হবে, সংস্কার কার্যক্রম করতে হবে আমাদের ডাইরেক্ট ট্যাক্স সিস্টেমে। সেগুলো করতে পারলে কিন্তু প্রচুর প্রবৃদ্ধি রেভিনিউ খাতে হতে পারে এবং হবে বলে আমি আশা করি। একই সাথে আমি বলবো যে সরকারকে উচিত হবে যে আমাদের যে বিরাট একটা এইড পাইপলাইন আছে, যেটা এখন প্রায় 20 বিলিয়ন ডলার, এটাকে ব্যবহার করতে হবে। এটা কিন্তু 2 বা 3টা এডিপির সাইজের সমান। এটা আমরা আসলে ব্যবহার করতে পারছি না কেন? আপনার এটা আমাদের অক্ষমতা, আমি বলবো আমাদের প্রশাসনিক দুর্বলতা। আমাদের একটা প্রবণতা হচ্ছে নিজস্ব রাজস্ব বৃদ্ধি ব্যয় করা আমাদের প্রকল্পে, এবং বিদেশি অর্থায়নটাকে ব্যবহার না করা। কারণ সেখানে কিছু প্রশাসনিক এবং রুলস রেগুলেশন এবং স্বচ্ছতা আছে এবং জবাবদিহিতা আছে, যেগুলো আমরা আমাদের যে ধরনের প্রক্রিয়া, সেখানে তারা করতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, ফলে এটা পিছিয়ে যায়, ইউটিলাইজেশন খুব স্লো হয় এবং পাইপলাইনটা বড় হতে থাকে। এটাকে যদি আমরা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রাজস্ব, আমাদের ইনভেস্টমেন্ট 1 থেকে 1.5% ইমিডিয়েটলি বাড়ানো সম্ভব। জিডিপি আমি বলছি, সেটা কিন্তু বিপুল পরিমাণে একটা বিপুল পরিমাণ। কারণ সমগ্র এডিপি সাইজটাই হচ্ছে এখন 6% মতো। তার থেকে আমি প্রায় 20% বাড়িয়ে ফেলতে পারি যদি আমরা একটু এই পাইপলাইনটাকে একটু দ্রুত করতে পারি। সরকারকে এদিকে নজর দিতে হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে এই যে সংস্কার কার্যক্রম, সেটা কেন অগ্রগতি হচ্ছে না আপনার কি মনে হচ্ছে? সংস্কার কার্যক্রমে অনেক বাধা, এবং বাধা আছে বিজনেস মহল থেকে, বাধা আছে আমাদের যে কর প্রশাসন তার মধ্যে থেকেও, বিশেষ করে নিম্ন এবং মধ্যস্তরে। কারণ তারা এক ধরনের কমফোর্ট জোনের মধ্যে বাস করে, তারা তো এটা থেকে বেনিফিশিয়ারি কিন্তু দুই পক্ষই, এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার এবং উন্নয়ন কার্যক্রম। কাজে আমি মনে করি যে এটাকে পুরোপুরিভাবে প্রশাসনিকভাবে ঢেলে সাজাতে হবে এবং এটা আধুনিক কর ব্যবস্থা অনুযায়ী করতে হবে, যেখানে ফাংশনাল সিস্টেমে কর হবে, এই জোনাল ভিত্তিতে নয়, এই সার্কেল ভিত্তিতে নয়। সার্কেল ভিত্তিতে একটা কর প্রশাসক সবকিছু দায়িত্বই তার, সে অ্যাসেসমেন্ট করে, রেজিস্ট্রেশন করে, সে ওটাকে অ্যাডজুডিকেশন করে, সে ফাইন করে, সে সবকিছুই করে একজন ব্যক্তি। কিন্তু এই সিস্টেমে প্রশাসনিকভাবে যদি ঢেলে সাজানো যায়, তাহলে এটা ফাংশনাল লাইন হবে। রেজিস্ট্রেশন যে কর্মকর্তারা করবে, যে দলটা করবে, তারা সম্পূর্ণ সেপারেট, যারা কর প্রশাসন করবে এবং যারা অডিট করবে তারা আবার কমপ্লিটলি সেপারেট। এভাবে বিভিন্নভাবে 5-6টা যদি ভাগে ভাগ করে দেওয়া হয় প্রশাসনকে, এবং সারা দেশব্যাপী তাদের কার্যক্রম চলবে, তারা কোনো এলাকা ভিত্তিক নয়, তাহলে কিন্তু বিভিন্ন দেশে দেখা গেছে যে রাজস্ব বিপুলভাবে বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে প্রশাসনিক মডার্নাইজেশন, যেটাকে আমরা বলি ইন্টারনেট এবং আইটি বেসড প্রশাসন করতে হবে আমাদেরকে। ভারতে দেখা গেছে আইটি বেসড প্রশাসন ইন্ট্রোডিউস করার সাথে সাথে জিডিপি রেশিও, আয় ইনকাম ট্যাক্স ট্যাক্স টু জিডিপি রেশিও 5-7% বেড়ে গেছে কয়েক বছরের মধ্যে। আমরাও যদি করতে পারি এবং আমাদের যদি 5-7% আমরা বাড়াতে পারি, তাহলে তো আমাদের সমস্যাই সমাধান হয়ে যায়, এবং সেটা মনে হয় অনেক করদাতা বান্ধবও হবে।
অবশ্যই আমি ঘরে বসে আমি কি রেজিস্টার করতে পারবো, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবো, ঘরে বসে আমার ট্যাক্স দিতে পারবো আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, এবং কোনো কর কর্মকর্তার সাথে আমার দেখা করার প্রয়োজন হবে না। এই যে একটা বিরাট সুযোগ করদাতাদের, এটাই তো আমরা চাই, এবং এটা হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু এখানে বাধা আছে। আর স্যার এক্ষেত্রে মানে কর ফাঁকির একটা বিষয় অনেক আগে থেকেই চলে আসে, প্রতি বছরই আমরা আলোচনা শুনি কর, বিভিন্ন বাজেটে কিছু পলিসিও নেওয়া হয় কর ফাঁকি রোধে। তো এখানে আসলে কতটা জোর দেওয়ার দরকার আছে, বা এখানে নতুন কি সংযোজন করা যায়? যেমন একটা সংখ্যায় আমি বলি, আজকে আলোচনা হচ্ছিল অর্থমন্ত্রী মহোদয়ের সাথে, যে আমাদের রেজিস্টার্ড টিন হোল্ডারের সংখ্যা ছিল 20 লক্ষ 2013 সালে। তারপরে ই টিন চালু করা হলো 14 সাল থেকে। ই টিন করার পরে দেখা গেল সব মিলিয়ে লেটেস্ট নাম্বার হচ্ছে 18 লক্ষ, অর্থাৎ কমে গেছে, বাড়ে নাই। তারপরে আবার দেখা গেল 18 লক্ষ রেজিস্টার্ড হলো ই টিনে, রিটার্ন সাবমিট করেছে মাত্র 11 লক্ষ। তাহলে বাকিরা কোথায়? এই যে সমস্যাগুলো আছে। তারপরে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, পৃথিবীর সব দেশেই উইথহোল্ডিং বা উৎসে কর্তনের মাধ্যমে কিন্তু ইনকাম ট্যাক্সটা সবচেয়ে বেশি আহরিত হয়, এবং পৃথিবীর সব দেশেই যেটাকে আমরা বলি পেরোল ট্যাক্স, অর্থাৎ বেতনের থেকে যে উৎসে কর টাকা, বেতন ভিত্তিক উৎস কর, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তা আমাদেরকে নজর দিতে হবে বিভিন্নভাবে, যে কিভাবে এই কর ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়ে, কিভাবে করদাতাদেরকে উদ্বুদ্ধ করে, কিভাবে তাদেরকে প্রয়োজনে বাধ্য করে আমাদের কর ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে এটা সহজ করা, অ্যাট দ্য সেম টাইম এটাকে কঠিনও করতে হবে। কঠিন মানে হচ্ছে যে না দিয়ে যেন না পারা যায়, সেভাবে করতে হবে। আবার আমি দিতে চাইলে আমি যেন খুব সহজে দিতে পারি। এই দুটোকে ব্যালেন্স করতে পারলেই কিন্তু একটা মডার্ন ট্যাক্স সিস্টেম হয়ে যেতে পারে, এবং তখন দেখা যাবে ট্যাক্স টু জিডিপি রেশিও, যেটা বাংলাদেশে এই ষষ্ঠ পঞ্চবার্ষিকীর পরিকল্পনার যে লক্ষ্য ছিল সেটা অর্জন হয় নাই, বিপুলভাবে অর্জন হয় নাই, বিরাট ব্যবধানে। সেখানে যদি আমরা মাত্র 0.5% মতো ট্যাক্স টু জিডিপি রেশিও বেড়েছে গত 5 বছরে। আমি মনে করি যদি সত্যি সত্যি সংস্কার কার্যক্রম নেওয়া হয়, আগামী 5 বছরে, অর্থাৎ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আমরা ধরেছি প্রায় 4.5 থেকে 5% জিডিপির প্রবৃদ্ধি, এটা বাড়ানো, অর্থাৎ 10.5 থেকে এটা 15তে নিয়ে যাওয়া। সেটা সম্ভব হবে যদি প্রশাসনিক কার্যক্রমকে আমরা ঢেলে সাজাতে পারি। স্যার আমরা আবার আলোচনা আসবো, আর একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সাথেই থাকুন।